রঞ্জন চৌধুরী তিনি সম্প্রতি এই মঞ্চ থেকে বলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। কথা প্রসঙ্গে বলেছেন, কেউ কেউ বলছেন কংগ্রেসে সেটা নাকি স্লিপ অফ টাং, অন্য কিছু বোঝাতে চেয়েছেন, মিডিয়া অন্য কিছু বুঝেছে। কিন্তু ওনার বক্তব্য যদি আপনি শোনেন, আমি জানি না আপনি আপনার কেন্দ্রে ব্যস্ত থাকেন, বহরমপুর কেন্দ্র নিয়ে শোনার, আমি তো একবার শোনাই, উনি শোনেননি, একবার আমি শোনাবো অধীর রঞ্জন চৌধুরীর সেই বক্তব্য। যদিও কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে আমরা নাকি ভুল বুঝেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ভুল বুঝেছি না উনি বলেছেন, না ঠিক বলেছেন, না ভুল বুঝেছেন, একবার শুনিয়ে নিয়ে আমি প্রশ্নটা করবো দিলীপ ঘোষকে। কংগ্রেস এবং বামকে জেতানো জরুরি। কংগ্রেস এবং বাম যদি না যেতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আঘাত খাবে। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিতে না। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। অধীর রঞ্জন চৌধুরী বলছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দেওয়া। এটা বলার পরে তিনি, যদিও তার দল থেকে বলা হয়েছে যে নাকি তার কথার ভুল মানে করা হয়েছে, কিন্তু স্পষ্ট শুনিয়ে দিলাম উনি কথা প্রসঙ্গে বলছিলেন যে তৃণমূলকে ভোট দেবেন না, ওর থেকে ভালো তার থেকে ভালো বিজেপিকে ভোট দেওয়া। মানে দুটোই এক বলতে গিয়ে হয়তো উনি বলেছেন, কিন্তু বলেছেন এটা আমি জানি না কোন পরিপ্রেক্ষিতে কেন বলেছেন, বাকি ভাষণ তো শুনিনি আমি। তো এটা উনি যেটা বারবার বলেন যে মিলে আছে, কিন্তু এটাও ঠিক যে উনি জানেন যে পশ্চিমবঙ্গকে যে মুক্ত করতে হয় টিএমসিকে হারাতে হবে, আর সেটা বিজেপি পারে। সেই জন্য দেখুন গত বিধানসভা লোকসভা ইলেকশনে কংগ্রেস এবং সিপিএমের যত সাপোর্টার ছিলেন 22-23% তারা বিজেপির দিকে চলে এসেছেন। এখন নেতারা ভাবছেন যে সাপোর্টার নেতাগিরি কী করবো। তো বিজেপি যখন সবাই মেনে নিয়েছে, পাবলিক মেনে নিয়েছে, সমাজ মেনে নিয়েছে, আমাদের মেনে নেওয়া ভালো। আর আমিও তাই বলেছি আগে যে দেখুন এই যে অগণতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত হিংসাশ্রয়ী পার্টি টিএমসি, তাকে না হারালে না সরালে বাংলা বাঁচবে না। তাই আসুন সবাই হাতে হাত মিলিয়ে আগে তাকে সরাই, তারপরে আমরা আমাদের ঝান্ডি নিয়ে রাজনীতি করবো, মানুষ যাকে স্বীকার করবে। গণতন্ত্রই শেষ হয়ে গেলে গণতান্ত্রিক আন্দোলন করতে হবে। তো গণতন্ত্র বাঁচাবার জন্য টিএমসিকে সরাতে হবে, তারপরে মানুষ গণতান্ত্রিকভাবে যাকে বেছে নেবে সে থাকবে। মানে নো ভোট টু বিজেপি একসময় যারা ক্যাম্পেইন করেছিলেন তারা নো ভোট টু টিএমসি ক্যাম্পেইন করুক, কিন্তু করতে পারছে না তো কেউ। নো ভোট টু টিএমসি ক্যাম্পেইন বিজেপি ছাড়া তো কেউ করছে না। যে কংগ্রেস তার আগে ছিল 4 থেকে 2 হলো, হাফ থেকে ফুল থেকে হাফ হলো। যে সিপিএম ছিল 2, সে থেকে হাফ হলো, সে হাফ থেকে সাপ। এবার লোকসভায় দুজনেই, বিধানসভায় দুজনেই সাপ। এবার কি আছে, যার বিধায়ক নেই, সাংসদ নেই, তারা বড় কথা বলছেন, তারা আবার জোট করেছেন। 2-0 যুক্ত হলে কি হবে? 0-0তে 0ই হবে। তো সাধারণ মানুষ, বাংলার সচেতন মানুষ বুঝে গেছেন আগে বাংলাকে দুর্নীতিমুক্ত হিংসামুক্ত করতে গেলে টিএমসিকে হারাতে হবে। তাই তারা বিজেপির দিকে এসেছেন। এবারও যারা 2-5-10% আছেন ভোটার সিপিএম কংগ্রেসের, তারাও বিজেপিকে ভোট দেবেন। এবং টিএমসির মধ্যে যারা সিপিএমের বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে এসেছিলেন, যারা নীতির জন্য রাজনীতি করে পরিবর্তন করেছিলেন মমতা দিদির সঙ্গে, তারা সন্দেশখালী ইত্যাদি দেখার পরে আজকে তারাও বিজেপিকে ভোট। দিলীপ দা, আপনি বলেন নীতির জন্য রাজনীতি পরিবর্তন, কিন্তু আপনি একসময় বলেছিলেন যে কোনো বেনজলকে আর ঢুকতে দেওয়া হবে না। তারপরও এখনো পর্যন্ত এবারে লোকসভাতেও তৃণমূল থেকে বিজেপিতে এলেন এবং টিকিট পেলেন এবং ভোটে লড়ছেন। এটা এই ট্রেন্ড তো আপনারা চালিয়ে যাচ্ছেন, তাহলে বিশ্বাসের জায়গাটা কোথায় থাকছে? দেখুন, লোক আসবে না এটা কেউ বলতে পারে না। সব পার্টি সবসময় লোক নাই, বিশেষ ইলেকশনের সময় এটা হয়। আর এটা এখন রাজনীতির একটা বিজনেসের মতো হয়ে গেছে। হ্যাঁ, সেরকম রাজনীতি বিজনেসের মতো হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। কারণ যারা রাজনীতিবিদ তার বাড়িতে বেশি টাকা পাওয়া যাচ্ছে, তো বিজনেসম্যানের বাড়ি থেকে, এটা অস্বীকার করতে পারো না কেউ। তার মধ্যে আমাদের রাজনীতি করতে, এটা আমাদের চ্যালেঞ্জ। আপনি বিজনেসম্যান হতে পেরেছেন, এটা আমাদের চ্যালেঞ্জ। এই রাজনীতি থেকে বিজনেসকে আলাদা করতে হবে, দুর্নীতিকে আলাদা করতে হবে। বিজেপি এটা করেছে, তাই বিজেপিকে লোক ভোট দিচ্ছে। না খাউঙ্গা না খানে দুঙ্গা, এটা মোদিজি বলতে পারেন। তো সেই জন্য আমার পার্টির লোক কেউ অ্যারেস্ট হয় না, কোনো তদন্ত হয় না। এখানে রাজ্য সরকার অনেকগুলো আছে, তারা তো আমাদের 2-1জনকে অ্যারেস্ট করতে পারতো চুরির দায়, কেন করতে পারে না? কেন দিলীপ ঘোষের বাড়িতে সিআইডি পাঠায় না টিএমসি? পারতো, বরঞ্চ চাও খাই দেবো আমি, করবে না। ওরা জানে কোথায় যাওয়া উচিত, কোথায় টাকা আছে। আর সেই জন্য টাকা সব বার করে নিচ্ছে বলে মমতা ব্যানার্জি খুব কষ্ট হচ্ছে, সিবিআই ইডি বিজেপিকে এক করে দিচ্ছেন। তো আমার বক্তব্য সেই জন্য, এই যে আজকে যে অধঃপতন হয়েছে রাজনীতির, তার পরিবর্তন করার জন্য আমরা বেরিয়েছি। এটা আমাদের কাছে মিশন। ভারতীয় জনতা পার্টি ওটাই, এনি হাও ক্ষমতায় আসতে হবে এই জন্য নয়। সেজন্য কোনো রাজ্য সরকার অপকর্ম করলেও তাকে আমরা 356 প্রয়োগ করে একটা সরকারকেও ভাঙিনি। এখানেও বারবার বলা হয়েছে কবে 356 হবে, কেন করছেন? আপনি অফিশিয়ালি বলেছেন যে আমাদের মানে সরকার ভাঙা আমাদের উদ্দেশ্য নয়, আমরা সেটা করি না কোথাও। এবং এখন তো আপনি আরও ক্লিয়ারলি বললেন যে ক্ষমতায় সরকারে আসাটাও আসল কথা নয়, কিন্তু দুর্নীতি রোধ করা বা অ্যাটলিস্ট এটা পরিবর্তন, সেটা সমাজের মানুষের জীবনে পরিবর্তন। সেটা মোদিজি 25 কোটি মানুষকে দরিদ্র সীমার উপরে তুলেছেন, তাদের জীবনের পরিবর্তন করেছেন। এই পরিবর্তন আমরা চাই।
কিন্তু এই পরিবর্তনের জন্য যে আন্দোলনের দরকার ছিল, আপনার মনে হয় যে আপনার দল বিজেপি সেরকম কোনো আন্দোলনে থাকতে পারছে? রাস্তায় পথে ঘাটে আন্দোলন সবসময় একরকম আন্দোলন করতে এরকম নয়, পরিস্থিতি পাল্টায়। মমতা ব্যানার্জি সরকারে থাকতে আন্দোলন করেন, বিরোধী থাকতে আন্দোলন করেন। তো উনি ভুলে যান ওনার রোলটা কি, কারণ উনি আর কিছু কাজ জানেন না। বিরোধী থাকতে আন্দোলন করতেন আর তখন বলতেন সিবিআই চাই, সিবিআই চাই। এখন সরকারে যে ধরা পড়েছে তার নেতারা বলছে সিবিআই চলবে না, সিবিআই বিজেপি। কিন্তু আন্দোলন রাস্তায় নেমে করছেন কার জন্য? তার চোর অফিসারের জন্য, চোর নেতার জন্য, চোর মন্ত্রীর জন্য তিনি রাস্তায় নামেন। ভালো কাজের জন্য নামুন তো। আর তাহলে টাকা না পেলে আন্দোলন করেন উনি, টাকা চাই, টাকা চাই। টাকা কোথায় যায় সে আমরা টিভিতে দেখতে পাচ্ছি, হিসেবে এখনো পাওয়া যায়নি। দিলীপ ঘোষের সঙ্গে কথা আরও চলবে, কিন্তু আমি বললাম শুরুতে অনেকেই ফোন করছেন, প্রচুর মানুষ ফোন করছেন, সবার ফোন নেওয়া সম্ভব না এত স্বল্প সময়ের মধ্যে। দিলীপ ঘোষ মানেই ঝাঁঝালো বক্তব্য। দিলীপ ঘোষ যতক্ষণ তিনি রয়েছেন ততক্ষণ সেই বক্তব্যগুলো শুনতে পাওয়া যায় এবং কর্মী সমর্থকেরা উজ্জীবিত হন। বিরোধীরা তার বিরুদ্ধে অনেক কিছু কেস কামারির কথাও বলেন, হুমকিও দেন, অনেক রকমের সতর্কতা, সাবধানতা সেগুলো চলে আসে তার দলের তরফ থেকেও রিসেন্ট টাইমে এসছে। কিন্তু দিলীপ ঘোষ যেখানে নেই সেখানে সেই ধরনের কোনো কড়া কথা, ঝাঁঝালো কথা এটাও নেই। এটা কি কোথাও ট্রেন্ড সেট আলাদা করে দিলীপ ঘোষ করেন, নাকি সত্যি সত্যি ঝাঁঝালো কথাটা স্ট্রেট কাট বলতেই ভালোবাসেন দিলীপ ঘোষ? আমি উত্তরটা নেব দিলীপ দা। তবে তার আগে নৈহাটি থেকে অনেকক্ষণ অপেক্ষা করছেন অরিন্দম চক্রবর্তী। অরিন্দমবাবু স্বাগত আপনাকে। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি জানি অনেকক্ষণ অপেক্ষা করছেন, বলুন কি প্রশ্ন আপনার, ছোট্ট করে। না ঠিক আছে, দিলীপবাবুকে আমার শ্রদ্ধা জানাই। ওনার যে কর্মকাণ্ড আমি দেখি, আমি অলমোস্ট 60 বছরে পৌঁছে গেছি প্রায়। তো ওনাকে দীর্ঘদিন ধরেই আমি দেখছি, ওনার যে মোড অফ অ্যাকশন, যেভাবে উনি রুখে দাঁড়ান যে কোনো বিপদে আপদে মানুষের পাশে, তো সেটাই আমার মনে হয় রোল মডেল উনি একটা। আজকে আমরা যে বিজেপিকে দেখতে পাচ্ছি এখানে পশ্চিমবঙ্গে, রোল মডেল উনি, রোল মডেল উনি কিন্তু সবার আগে সব ব্যাপারে রুখে দাঁড়িয়েছেন। এবং ওনার কাছে আমার একটাই অনুরোধ যে আগামী দিনে যে পশ্চিমবঙ্গ, একটা নতুন পশ্চিমবঙ্গ যেন উনি আমাদের উপহার দিতে পারেন, তো ওনার উপরে অনেক আশা করি। উনি আলিয়াটাতে অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন, অন্য একটা কনস্টিটুয়েন্সি থেকে দাঁড়িয়েছেন। যে ধরনের দুর্নীতি পশ্চিমবঙ্গ ধরে চলছে, অনেক ধন্যবাদ। আমি যদিও একটা প্রশ্ন আশা করছিলাম, কিন্তু আপনার তো মনে হয় ফ্যান ফলোয়ার্স অনেক জায়গায় রয়েছে। কোনো প্রশ্ন করলেন, উনি বললেন যে উনি রোল মডেল হতে পারেন বা উনি ভবিষ্যতে একটা নতুন পশ্চিমবঙ্গকে উপহার দিতে পারেন। দিলীপ ঘোষের বক্তব্যগুলো শুনছিলাম, কিছু আমি একটুখানি প্লে করবো আপনার অনুমতি নিয়ে। কয়েকটা কিছু বক্তব্য আমার মনে হয় তাতে প্রশ্ন করতে সুবিধা হবে, যারা দেখছেন দর্শক তারাও বুঝতে পারবেন যে কেন প্রশ্নটা করছি। একবার প্লিজ পিসিআর। প্লাস্টার কাটা হয়ে গেল, ক্রেপ ব্যান্ডেজ বাঁধা হয়ে গেছে, আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখেন, শাড়ি কেন বারমুড়া করতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। কত নাটক দেখবো। আর কিন্তু আসলে হেলিকপ্টার থেকে নামতে উঠতে কি করে চোট লাগলো আমি বুঝতে পারছি না। আসলে চোট না, এটা রাজনীতিক চোট বোঝা যাচ্ছে না। ইলেকশন এলেই চোট লেগে যায় অনেকে। প্রচারে এতদিন নামেননি কেন সেটা তো জিজ্ঞেস করুন। আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন? ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন, এটাও বলে দিন। ভোটের আগে চোট, এটা তো ভোটের রেসিপি। হাত পা ভাঙবে, মাথা ভাঙবে, কোথাও না কোথাও চোট লাগবেই। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। কোনোভাবেই কোনো মন্তব্য থেকে আপনাকে আটকে রাখা যায় না। দল তো মনে হচ্ছে বোধহয় হাল ছেড়ে দিয়েছে। কখনো কখনো আমরা খবরে পাই, পড়ি, খবর বলি যে কিছু কিছু সময় দিলীপ ঘোষকে বারণ করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। শাসক দল প্রায় সময় বলে, এটা কি এটাই বডি ল্যাঙ্গুয়েজ নাকি? যারা আমি যে কথা বলেছি বা যাদের বিরুদ্ধে বলেছি তারা কি ঠিক বলেছিলেন? যে কথাগুলো প্রতিবাদ করেছে সেটাও প্রশ্ন আসা উচিত। রাজনীতিতে প্রতিবাদ করা হচ্ছে, আমি বিরোধী পার্টি, আমি বক্তব্য রাখবো বিরোধী পার্টি হিসাবে। আমার বিরোধী পক্ষের গায়ে জ্বালা ধরবে না তো বলবো কেন? আমি যদি বলি যে আমাকে খুন করছে, আমার কর্মীকে টাঙিয়ে দিচ্ছে, মায়েদের গায়ে হাত দিচ্ছে, তাকে যদি বলে এই ষাঁড় সরে যা, নাহলে ফুল দিয়ে মারবো, রাজনীতি হবে নাকি? দিলীপ ঘোষ রাজনীতি করতে আসে নাই, আর ওই রাজনীতি করবে না। আর আমি জিতি না, আমি লোককে জিতাই। আমি পার্টি দাঁড় করিয়েছি এই গুন্ডাদের বিরুদ্ধে। সেই জন্য আপনার পছন্দ হলো কিনা, ওর পছন্দ হলো, সবাইকে পছন্দ করার জন্য আমি বলি না, কাউকে খুশি করার জন্য বলি না। আমি আবার বলছি, কোনো শব্দ প্রয়োগ নিয়ে কারো অসুবিধা থাকতে পারে। অনেকে মনে হয় কুচবিহারে ওই শব্দ চলে না, কিন্তু মেদিনীপুরে চলে, কলকাতায় চলে না, কিন্তু পুরুলিয়ায় চলে। সেখানকার লোকের জন্য বলেছি আমি। এখানকার ভদ্রলোকেরা গ্রাম ছেড়ে পালিয়ে এসছেন বউ বাচ্চা নিয়ে।
কেন? গুন্ডাদের সঙ্গে লড়তে পারবেন না। তারা দিলীপ ঘোষের সমালোচনা করে আমার কিছু যায় আসে না, যে ভোট দিতেও যায় না, ভোটটা গ্রামে আছে, ভোট দিতে যায় না, এই ধরনের লোকের সমালোচনায় কিছু যায় আসে না। আর আমার বিরোধী পার্টি যদি আমার সমালোচনা না করে আমি নেতা কিসের? তাহলে তো আমাকে সবার সঙ্গে মিলিয়ে দেবেন আপনারা। গরু ছাগলের একদর করে দিলীপ ঘোষ কোনোদিন এটা হবে না। চোখে চোখ রেখে কথা বলবে, সত্য বলবে, মানুষের স্বার্থে বলবে।